আসসালামু আলাইকুম, আমি নাসিম শেখ। সম্মানিত বিসিএস প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আজমল হক স্যার। দ্য বিসিএস প্রিপারেশনের পক্ষ থেকে স্যারের প্রতি কৃতজ্ঞতা। তাহলে চলুন আর দেরি না করে সবাই আমরা স্যারের ক্লাস করি। স্বাগতম শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা। আজকে বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় প্রত্যয় নিয়ে আলোচনা করব। প্রত্যয় খুব সংক্ষিপ্ত বিষয় নয়, অনেক বড় একটি ব্যাকরণের অধ্যায়, জটিলতাও রয়েছে এর ভিতরে। তারপরেও পড়ার বিকল্প নেই, আমাদেরকে পড়তে হবে এবং খুব সহজে শর্ট টেকনিকে প্রত্যয় আয়ত্ত করা যাবে এমনটাও নয়। তারপরে আমি চেষ্টা করি প্রত্যয়, আমাদের কিন্তু উচ্চারণটাও খেয়াল করতে হবে। শব্দটার প্রত্যয়, পয়রফলা থাকার কারণে ওকারান্ত উচ্চারণ, তয় হসন্ত, প্রত্যয়, ত অকারান্ত আর অন্তস্থ। এই প্রত্যয় মানে বিশ্বাস, কিন্তু আমাদের ব্যাকরণে প্রত্যয় একটি অধ্যায়, বাংলা শব্দ গঠনের একটি প্রক্রিয়া। আমরা জানি যে বাংলা সাধিত শব্দ বিভিন্নভাবে গঠিত হয়, যেমন সন্ধির সাহায্যে, সমাসের সাহায্যে, সব পদ পরিবর্তন করে এভাবে শব্দ গঠন হয় বাংলায়, সাধিত শব্দ। আমাদের আমাদের তেমনি একটি শব্দ গঠন প্রক্রিয়া, খুব গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। আমি ঠিক প্রত্যয়ের সাহায্যে যে শব্দগুলো আমরা পাই তেমনি কয়েকটি শব্দ লিখি এবং আস্তে আস্তে আমি প্রত্যয়ের ভিতরে প্রবেশ করি। চেনা একটা শব্দ। প্রত্যয় মূলত আমরা প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করে দেখাই, যে কারণে প্রত্যয় সাধিত যে শব্দ, প্রত্যয়ান্ত যে শব্দ, যেমন আমি চেনা লিখলাম, ধোয়া একটা, ধোয়া, করণ, তিনটি শব্দ আমি লিখলাম। প্রত্যয়ান্ত এই তিনটি শব্দ, এই শব্দগুলো আমরা প্রত্যয় প্রক্রিয়ায় পেয়েছি। এখন এই শব্দগুলোর আমাদেরকে প্রকৃতি এবং প্রত্যয় অংশ নির্ণয় করে দেখাতে হয়, এবং কোন প্রত্যয় সেটির মধ্য দিয়ে আমরা মূলত প্রত্যয় শিখি। তো এই শব্দর চেনা যে শব্দ, এটিকে যদি আমি প্রকৃতি এবং প্রত্যয় লিখি, চিন যোগ আ, চেনা। ধোয়া প্রকৃতি প্রত্যয় যদি আমি লিখি, ধু যোগ আ, ধোয়া। করণ যদি প্রকৃতি প্রত্যয় লিখি, ক্রি যোগ অন সমান করণ, বা ক্রি যোগ করণ সমান ক্রি যোগ অন। অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয়ের মাঝখানে যোগ চিহ্ন দিয়ে আমরা এটিকে উপস্থাপন করি, বিশ্লেষণ করি। এখন আসি প্রত্যয় কী জিনিস, প্রত্যয় কোনটা। এই যে চেনা, এটি প্রত্যয়ান্ত শব্দ, আর 3 যোগ আ, আটা হলো প্রত্যয়। এখানেও আ প্রত্যয়, এখানেও অনটা প্রত্যয়। আর এই অংশকে বলি আমরা প্রকৃতি, অর্থাৎ চিনটা প্রকৃতি, ধুটা প্রকৃতি, ক্রিটা প্রকৃতি। এখন এই প্রকৃতিও 2 প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। এখানে সবগুলোই ক্রিয়া প্রকৃতির অন্তর্ভুক্ত, এবং ক্রিয়া প্রকৃতির আগে টিক চিহ্ন, এটা বাংলা বিরাম চিহ্নতে তোমরা দেখবে এটা টিক চিহ্ন, এবং এখানে অনেকে রুট ওভার দিয়ে ফেলে। রুট ওভার হবে না কখনোই, এটি টিক চিহ্ন দিতে হবে ক্রিয়ামূলকে বোঝানোর জন্য। ক্রিয়ামূলটা কী জিনিস? ক্রিয়াপদের মূল অংশ। এর বাইরে থাকতে পারে, আমি আরও কয়েকটি শব্দ লিখি। শৈশব একটা শব্দ, শিশু যোগ অ। ভৌতিক একটা শব্দ,
ভৌতিক, ভূত যোগ ইক, ভৌতিক। তাহলে এই দুটি শব্দের প্রকৃতির ক্ষেত্রে আমি আর টিক চিহ্ন দেইনি, কেননা টিক চিহ্ন এখানে দিতে হবে না। শিশু একটি নাম শব্দ, ভূত একটি নাম শব্দ। শিশু একটি নাম শব্দ, ভূত একটি নাম শব্দ। আর চিন, ধু, ক্রি এগুলো ছিল ক্রিয়ামূল, ক্রিয়াপদের মূল অংশ। যে কারণে প্রকৃতি দুই প্রকার, একটি হলো ক্রিয়া প্রকৃতি, অন্যটি নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি ক্রিয়াপদের মূল অংশ, যার সঙ্গে প্রত্যয় যুক্ত হবে, ক্রিয়া প্রকৃতি বলবো আমরা সেটিকে প্রত্যয়ের ক্ষেত্রে। আর নাম প্রকৃতি বলবো নাম শব্দ, যার সঙ্গে প্রত্যয় যুক্ত হয়। অর্থাৎ যে নাম শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি হয়, সেই নাম শব্দকে বলা হয় নাম প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে। এখন আমি এই উদাহরণগুলোই কেন লিখেছি, এই উদাহরণগুলোর সাহায্যে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কাকে বলে এরও একটি সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। প্রত্যয় হলো যেই সব প্রত্যয় ধ্বনি অথবা ধ্বনি সমষ্টি, যেমন এখানে একাধিক ধ্বনি রয়েছে, একটি ধ্বনি রয়েছে। তাহলে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি নাম প্রকৃতি অথবা ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে বলতে পারি, অথবা বলতে পারি যে প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে, প্রকৃতি মানে তো নাম প্রকৃতি অথবা ক্রিয়া প্রকৃতি। তাহলে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। প্রত্যয়ের সংজ্ঞা গেল। প্রত্যয় দুই প্রকার, প্রকৃতি যেমন দুই প্রকার, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি, প্রত্যয়ও দুই প্রকার, নাম কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয়ের সংজ্ঞাও নির্ধারণ হবে ওই ক্রিয়ামূলের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ ক্রিয়ামূলটা হলো ক্রিয়া প্রকৃতি। তাহলে ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে হলো কৃত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হবে কৃত প্রত্যয়, আর নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হবে তদ্ধিত প্রত্যয়। আর এই যে শব্দগুলো, এগুলোকে সার্বিকভাবে আমরা বলতে পারি প্রত্যয়ান্ত শব্দ, অথবা এই তিনটি যেহেতু কৃত প্রত্যয়ের মধ্যে পড়ছে, তাহলে এই তিনটি শব্দ হবে কৃত প্রত্যয়ান্ত শব্দ, এই দুটি শব্দ হবে তদ্ধিতান্ত শব্দ বা তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ। এইরকম নামে বিভিন্ন ব্যাকরণ বইতে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাবো। তাহলে প্রত্যয় নির্ণয় করতে গিয়ে আমরা কোনটি কোন প্রত্যয় এটি মূলত শনাক্ত করব, প্রত্যয়ের সঙ্গে ক্রিয়ামূল যুক্ত হয়েছে না প্রত্যয়ের সঙ্গে নাম শব্দ যুক্ত হয়েছে, এর উপর ভিত্তি করে। নাম শব্দ প্রত্যয়ের সঙ্গে নাম শব্দ যুক্ত হয়ে থাকলে তাহলে সেটি তদ্ধিত প্রত্যয়, প্রত্যয়ের সঙ্গে ক্রিয়ামূল যুক্ত হলে তাহলে সেটি কৃত প্রত্যয়। এখন প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আদিস্বর, অর্থাৎ চিন প্রকৃতির আদিস্বর কি? চিডা ই কারান্ত। ধু প্রকৃতির স্বর হলো ধু, উ কারান্ত। ক্রি রিকা রি, শিশু ই কারান্ত, আবার ই কারান্ত। ভূ আবার উ কারান্ত। উডা হ্রস্ব অথবা দীর্ঘ উ হতে পারে, ইডা হ্রস্ব ই অথবা দীর্ঘ ই হতে পারে। এখন আদিস্বরের প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আদিস্বরের কিছু পরিবর্তন আমরা দেখতে পাই। সব ক্ষেত্রে যে দেখতে পাবো এমনটা নয়, তবে যেটুকু আমরা দেখতে পাই, যেখানে যেখানে পরিবর্তন আমরা দেখতে পাই সেটি ব্যাকরণ সিদ্ধ নিয়মের মধ্যে পড়বে। তো এরূপ পরিবর্তন সাধিত হয়। তাহলে প্রত্যয় যুক্ত হলে, এগুলো প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আদিস্বরের যে পরিবর্তনগুলো সাধিত হয় সেই পরিবর্তনকে গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ এই তিনটি নামে অভিহিত করা হয়েছে। এই তিনটি নামে গুণ কোনগুলো? এই তিনটি মূলত গুণের উদাহরণ। আদিস্বরের পরিবর্তনের ক্ষেত্রে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আদিস্বরের পরিবর্তনের ক্ষেত্রে যদি হ্রস্ব ই দীর্ঘ এর স্থলে একার হয়, এখানে কি হয়েছে তাহলে আমি ব্র্যাকেটে বোঝাবার চেষ্টা করছি। হ্রস্ব ই দীর্ঘ এর স্থলে হয়েছে এ, এইটি এখানে হয়েছে ধূর স্থলে ও, অর্থাৎ হ্রস্ব বা দীর্ঘ এর স্থলে হয়েছে ও, আর এখানে রি স্থলে হয়েছে অর।
অর। অর অর্থাৎ করণ, কর 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 পরে একটা অর উচ্চারণ, কর সঙ্গে একটা অ যুক্ত আছে আর অর উচ্চারণ হচ্ছে। এই তিনটি পরিবর্তনকে বলে আমরা গুণ। তাহলে যদি বলা হয় গুণ কাকে বলে, প্রত্যয়ের আদিস্বরের পরিবর্তনের ক্ষেত্রে যদি রস্বই দীর্ঘের স্থলে এ, রস্বই দীর্ঘ স্থলে ও আর রি স্থলে অর হয়, তাহলে আমরা এর পরিবর্তনকে বলবো গুণ। ঠিক বৃদ্ধির ক্ষেত্রে শুধু এই তিনটির বাইরে প্রথমে আরেকটি রয়েছে, সেটি হলো অ স্থানে আ হয়। যেমন পাচক একটা শব্দ, পচ যোগ, এটি ক্রিয়ামূল, টিক চিহ্ন দিতে হবে, পদ যোগ অক। আচ্ছা, এটা আগে ছিল নক, নকটা এখন অক হিসেবে। তাহলে পদ যোগ অক, অস্থানে আ হলো। এটাতে কিরূপ পরিবর্তন হলো, অ হয়ে গেল আ। আদিস্বরের পরিবর্তনের ক্ষেত্রে অর জায়গাতে আ, এর সঙ্গে এগুলো যুক্ত হবে। ওখানে রস্বই দীর্ঘের স্থলে এ হয়েছিল, এখানে রস্বই দীর্ঘের স্থলে এর জায়গাতে ওই। অর্থাৎ এখানে আমি লিখতে পারি যে রস্বই অথবা দীর্ঘই এর স্থলে ওই, এইরূপ পরিবর্তন এখানে দেখা যাচ্ছে। ভৌতিকের রস্বৌ দীর্ঘ এর স্থলে রস্বৌ অথবা দীর্ঘ এর স্থলে ও। আর এখানে যেমন রি স্থলে অর হয়েছিল, এখানে হবে রি স্থলে আর। মনে রাখার সুবিধা আছে। স্মারক একটা শব্দ, স্মারক। শ্রী, এটি ক্রিয়ামূল, টিক চিহ্ন দিতে হবে, শ্রী যোগ অ। তাহলে এখানে কিরূপ পরিবর্তন হলো, রি স্থলে আর। তাহলে আমরা গুণ আর বৃদ্ধি বুঝতে পারলাম। গুণ আর বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির সংজ্ঞাটা তাহলে কিভাবে দিব, যে আদিস্বরের পরিবর্তনের ক্ষেত্রে, ক্রিয়া প্রকৃতির আদিস্বরের পরিবর্তনের ক্ষেত্রে অস্থলে আ, রস্বই দীর্ঘ স্থলে ওই, রস্বই দীর্ঘ স্থলে ও, রি স্থলে আর হলে এরূপ পরিবর্তনকে বলে বৃদ্ধি। এইরূপ পরিবর্তনকে কি বলে, এরকম অপশন দেওয়া তোমাদের 4-5টি অপশন দেওয়া প্রশ্ন হতে পারে। এই বিষয়গুলো থেকে প্রশ্ন হয় যথারীতি। এরপরে আমি আরেকটি কথা বলেছি পরিবর্তনের কথা, সম্প্রসারণ। গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ, এই তিনটিকে একসঙ্গে বলা হয় অপশ্রুতি। আমি তিনটি শব্দ লিখে আবার, উক্ত, উক্তর ভিতরে আছে বচ ক্রিয়ামূল, ত এখানে প্রত্যয়। আমি পরে যে প্রত্যয় নিয়ে আলোচনা করব, আসলে ত প্রত্যয় কয়তয় প্রত্যয় থেকে এসেছে সেগুলো আমি একটু পরে বলছি। এটি এখানে বা প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে কয়তয়ের স্থলে এখন ত লিখলেও হবে। বথ যোগ ত, ব স্থানে এখানে কিরূপ পরিবর্তন হলো, তাহলে ব স্থানে উ হলো। আদিস্বরের পরিবর্তন এখানে বর স্থলে উ। ইষ্টি যজ যোগ তি, ইষ্টি। তাহলে এখানে অন্তর্য স্থলে হ্রস্বইকার হয়ে গেল, য স্থলে ই। আর গৃহীত, গ্রহ, গ্রহ যোগ ত, এখানে র স্থলে রি আসলো। এইরূপ পরিবর্তনকে বলা হয় ব স্থলে উ, য স্থলে ই, র স্থলে রি। এইরূপ পরিবর্তনকে বলা হবে সম্প্রসারণ। এই গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ তিনটি পরিবর্তন আদিস্বরের হতে পারে। এখন আমাদের প্রত্যয় শিখতে গেলে, প্রত্যয় নির্ণয় করতে গেলে প্রথম যেটি আবশ্যক সেটি হলো মনোযোগ এবং পাঠ, পড়া। পড়ে আমাকে অনেক কিছু আয়ত্তে আনতে হবে, আমাকে জানতে হবে। আমাদের যে যত কৌশলই শেখাক না কেন, যে ক্রিয়ামূল নির্ণয়ের এইরূপ কৌশল, কর্ম একটি শব্দ, এখন
ক্রিয়ামূল রি, রেপ থাকলে ধাতুর ক্ষেত্রে রি আসবে। এইরকম শব্দ খুব বেশি পাওয়া যাবে না, বা কোনো একটি নিয়মের মাধ্যমে আমি সব ক্রিয়ামূল বের করতে পারবো সূত্রের আলোকে, এমনটা নয়। আমাদেরকে পড়ার মধ্য দিয়ে, জানার মধ্য দিয়ে ক্রিয়ামূলকে জানতে হবে, ক্রিয়ামূল জানতে হবে। এবং তারপরে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কোনটি কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, তারপরে আরও কিছু নিয়মকানুন রয়েছে, এগুলোর মাধ্যমে আমাদেরকে প্রত্যয় নির্ণয় করা আয়ত্তে আনতে হবে। আমি মূলত প্রত্যয় দুইভাবে আলোচনা হয়। একটি হলো বাংলা প্রত্যয়, অর্থাৎ কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে বাংলা প্রত্যয় রয়েছে এবং তৎসম প্রত্যয় রয়েছে। তো বাংলা প্রত্যয়গুলো দেখা যায় প্রত্যয়যুক্ত হওয়ার ফলে ক্রিয়ামূলের বা নাম শব্দের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন সাধিত হয় না, এগুলো নির্ণয় করা সহজ হয়। আমি আজকে মূলত 5টি গুরুত্বপূর্ণ প্রত্যয় নিয়ে আলোচনা করব এবং যেগুলো পরীক্ষাতে বেশি আসে, এবং এই 5টি তৎসমকৃত প্রত্যয়, 5টি তৎসমকৃত প্রত্যয় নিয়ে আমি আলোচনা করব। আমি আশা করি দর্শক এবং শিক্ষার্থী যারা, তারা অবশ্যই এই প্রত্যয়গুলো আয়ত্তে আনতে পারবে। অনট, অনট একটি তৎসম কৃত প্রত্যয়, যেহেতু তৎসম ক্রিয়ামূলের সঙ্গে এই প্রত্যয়টি যুক্ত হয়। এই প্রত্যয় যুক্ত হলে ক্রিয়ামূলের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয় তখন প্রত্যয়ের কিছু অংশ লোপ পায়, প্রত্যয়ের কিছু অংশ লোপ পেতে পারে, এবং এই লোপ পাওয়াকে প্রত্যয়ের ভাষায় বলে ইত। ইত 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 হলো এই প্রকৃতির যে অংশ, যেমন এখানে ট লোপ হবে, ট এর লোপ হবে। অনট প্রত্যয় যখন কোনো ক্রিয়ামূলের সঙ্গে যুক্ত হবে তখন ট লোপ হবে, শুধু অন থাকবে। যে কারণে এখন বইতে এই প্রত্যয়যুক্ত যে শব্দগুলো, তার প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করে যখন দেখানো হয়, তখন তোমরা দেখবে অনটের ব্যবহার এখন আর নেই, শুধু অন থাকে। কিন্তু আমাদের নিয়মগুলো জেনে আয়ত্তে আনলে, আমি আগেই বলেছি, পাঠ এবং অধ্যবসায় এই নিয়মগুলো জানতে হবে। এর মধ্যে দিয়ে আমরা প্রত্যয়ে অনেক উদাহরণ রয়েছে, অনেক প্রত্যয় নিষ্পন্ন আমাদের গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, এবং এক একটির গঠন প্রণালী ভিন্ন খাতে প্রবাহিত হবে। এগুলো আমাদেরকে আয়ত্তে আনতে হবে। তাহলে আমি অনট প্রত্যয়ের উদাহরণগুলো লিখি। দর্শন একটা শব্দ আমরা পেয়েছি, ভোজন একটা শব্দ আমরা পেয়েছি, অনেক শব্দ আছে এরকম। নর্তন, নর্তন একটা শব্দ আমরা পেয়েছি। আচ্ছা, এই যে শব্দগুলো, করণ আমি লিখেছিলাম গুণ বৃদ্ধি বোঝানোর সময়। এই দর্শন শব্দের ক্রিয়ামূল দৃশ, দৃশ যোগ অনট আমি লিখলাম, অথবা অন। আমি বোঝানোর স্বার্থে অনট, যেহেতু আমি বলেছি যে অনট প্রত্যয় নিয়ে আমি এখন বলছি, যে দৃশ যোগ অনট সমান দর্শন। দর্শনের ট ইত হয়ে গেছে, শুধু অনটা এর ভিতরে যুক্ত আছে। এখন আর এই দর্শন শব্দের প্রকৃতি এবং প্রত্যয় দেখাতে গিয়ে প্রত্যয়ের ক্ষেত্রে কেউ অনট না লিখে শুধু অন লিখলেও চলবে। তাহলে পরবর্তীগুলোতে আমি শুধু অন লিখে যাচ্ছি। ভোজন, ভোজনের ক্রিয়ামূলটা ভুজ। ভুজ, হসন্ত দিতে হবে। হসন্ত কেন দিতে হয়? হসন্ত দিতে হয় অকারের অনুপস্থিতি বোঝাবার জন্য। হসন্ত দিতে হয় অকারের অনুপস্থিতি বোঝাবার জন্য, অর্থাৎ দৃশ তালবস্যার সঙ্গে একটা অকার থাকবে। যদি আমি হসন্ত না দিই, তাহলে দৃশ উচ্চারণ করতে হবে, অথবা দৃশ উচ্চারণ করতে হবে। অর দুই ধরনের উচ্চারণ আমরা জানি। অর একটি নিজস্ব উচ্চারণ অ, আর একটি অর উচ্চারণ ওর মতো। উচ্চারণের নিয়ম আমাদের একটি ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায় আছে। তাহলে সেই দৃশ
দৃশ অথবা দৃশ্য এরকম উচ্চারণ না করার জন্য দৃশ উচ্চারণ করবো, আমি ওখানে থেমে যাব, অথবা অকার আমি ওখানে বোঝাবো না, যে কারণে হসন্তর দিচ্ছি। এটা এই কারণে অনেকে হয়তো প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে হসন্তরটা বেশি দেখে। হসন্তের ব্যবহার আমাদের আজকাল অনেক অনেক ক্ষেত্রে নাই বললেই চলে, হসন্তের ব্যবহার করা হয় না। প্রত্যয়ের ক্ষেত্রে হসন্তের ব্যবহারটি করা হয়। ভুজ যোগ, তাহলে আমি অন, এখানে প্রত্যয়টা যথারীতি অন, যে হলো ভোজন। এখানে কিন্তু আমরা রস্যকারের স্থলে ওকার, এটি আমাদের গুণের একটি উদাহরণ এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানেও দৃশ যোগ অন, রিকারের স্থলে অর, ওইটাও কিন্তু গুণের। এভাবে ওই গুণ বৃদ্ধি সম্প্রসারণ বিভিন্ন জায়গাতে প্রয়োগ হবে, আবার সব জায়গাতে হয়তো নয়। নর্তন, নৃত যোগ অন সমান নর্তন। এই যে এদের আরও যেগুলো শব্দ এর কাছাকাছি সেগুলো আমাদের আয়ত্তে আনতে হবে। এরপরে আমি পরের যে প্রত্যয় আলোচনা করব, অনট প্রত্যয়ের পরে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি প্রত্যয় রয়েছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দ আমরা সেখানেও পাবো। কয়ত, কয়ত প্রত্যয় কয়ত, আমি এইটুকুই লিখলাম, প্রত্যয় কয়ত। এখানে এই প্রত্যয়ের ক্ষেত্রে ইত হয় ক, ক এখানে লুপ্ত হয়, শুধু ত থাকে। যেমন আমি শব্দ লিখি জ্ঞাত, জ্ঞাত, জ্ঞাত একটি শব্দ, জ্ঞাত সমান জ্ঞা, এখানে ক্রিয়ামূল যোগ কয়ত অথবা শুধু ত। কয়ত লিখলেও হবে, ত লিখলে হবে। ক ইত হয়ে গেছে জ্ঞাত শব্দের ভিতরে, শুধু ত রয়ে গেছে। খ্যাত একটা শব্দ, যোগ ত, খ্যাত। আচ্ছা, এখন কয়তয়ে প্রত্যয় যুক্ত হলে কয়তয় প্রত্যয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে। যেমন আমি যদি কাউকে প্রত্যয় নির্ণয় করতে দেই লিখিত, আমার ৮০% শিক্ষার্থী লিখ যোগ ইতো লিখে ফেলবে, কিন্তু ইতো বলতে কিন্তু কোনো প্রত্যয় নেই এখানে। এখানে প্রত্যয়টা কয়তয় প্রত্যয়ী বা ত প্রত্যয়, ক ইত হয়ে যাবে। কিন্তু কয়তয় প্রত্যয় যুক্ত হওয়ার একটা নিয়ম রয়েছে, সেটি হলো কয়তয় প্রত্যয় যুক্ত হলে কিছু কিছু শব্দের ক্ষেত্রে ধাতুর অন্তঃস্বর ইকারান্ত হয়। ধাতুর অন্তঃস্বর, অর্থাৎ আমি এটির প্রত্যয় নির্ণয় করে দেখাই আগে। লিখিত হবে লিখ যোগ ত, আমি আর কয়তয় লিখলাম না, লিখ যোগ ত। লিখটা ক্রিয়ামূল, আমাকে টিক চিহ্ন দিতে হবে। এই যে অন্তঃস্বর, এই ধাতুর অন্তঃস্বরটা খ, খটা ছিল অর অনুপস্থিতি বোঝানোর জন্য আমরা হসন্ত দিয়েছি, মূলত ওর সঙ্গে কোনো স্বরবর্ণই যুক্ত নেই। তাহলে এখন সেটির সঙ্গে ইকারান্ত, অর্থাৎ ধাতুর অন্তঃস্বর ইকারান্ত হলো লিখিত। ঠিক এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমাদের রয়েছে। লিখিতর পরে পঠিত এই জাতীয় একটি শব্দ, পট যোগ ত, তাহলে পটটা হয়ে যাবে পঠি। ইত প্রত্যয় নয়, প্রত্যয় শুধু কয়ত প্রত্যয়, ত প্রত্যয় যেটি। আচ্ছা, পঠিত, লিখিত, পঠিত, এরূপ গঠিত, শিক্ষিত, এরকম শিখ যোগ ত, শিক্ষিত, এরকম কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমরা পাবো। তাহলে কয়ত প্রত্যয়ের এটি একটি দিক আমাদের মনে রাখতে হবে এবং শব্দগুলো আয়ত্তে আনতে হবে। কয়তয় প্রত্যয় যুক্ত হলে আরেকটি পরিবর্তন হয়, সেটি হলো প্রকৃতির অন্তঃস্বরের চ এবং জ এর স্থলে ক হয়।
কয়তয় প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আমি উদাহরণ দিয়ে বুঝাই। ভুক্ত, এই যে শব্দগুলি উক্ত, মুক্ত, ভুক্ত, এই শব্দগুলিতে দেখা যাবে উক্ত। বচ যোগ কয়ত অথবা ত, এই যে কয়তয় বা ত যুক্ত হলে এই তটা কিন্তু ক হয়ে গেছে। এই যে উত্তর যে ক, এখানে উত্তর যে ক, এই ক কিন্তু এই ক নয়, এই ক ঈদ হয়ে গিয়েছে, এই চরস্থলে এখানে ক হয়েছে, প্রকৃতির অন্তঃস্বরের চরস্থলে ক হয়েছে। ঠিক এখানেও তাই হবে। মুচ, এখানে ক্রিয়ামূলটা মুচ যোগ, আমি আর কয়তয় লিখলাম না, ত, মুচ যোগ ত, তাহলে আমার স্পষ্ট হবে এই ক থেকে আসলো, এই ক এর চরস্থলে। এখন এই তর যে কয়ত ছিল ওখানে কত ঈদ হয়ে গিয়েছে আগেই। ভুক্ত, ভুজ, ভুজ ক্রিয়ামূল যোগ ত, তাহলে এই ক এই জ্বর স্থলে হয়েছে। তাহলে ত বা কয়ত প্রত্যয়ের ক্ষেত্রে ক্রিয়া প্রকৃতির অন্ত অর্থাৎ ক্রিয়া প্রকৃতির শেষের চ এবং জ এর স্থলে ক হয়। ঠিক কয়তয় প্রত্যয়েরই কাছাকাছি আরেকটি প্রত্যয় আমাদের রয়েছে, সেখানেও কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমাদের রয়েছে। কয়তয়ে ঋষি প্রত্যয়, কয়তয়ে ঋষি প্রত্যয়, যেটির ক ঈদ হওয়ার পরে যথারীতি তি থাকবে, যেমন স্মৃতি। স্মৃতি একটি শব্দ। স্মৃতির প্রকৃতি এবং প্রত্যয় যদি আমরা করি, শ্রী এখানে ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ামূল, শ্রী যোগ কয়তয় ঋষি অথবা তি, এখানে স্মৃতি যথারীতি ক ঈদ হয়ে গেছে, টি রয়েছে, স্মৃতি, কোনো ক্রিয়া প্রকৃতির ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ওই যে মুক্ত, তারপরে ভুক্ত, ওই পরিবর্তনগুলো এখানেও আছে। মুক্তি, ভুক্তি শব্দগুলো এইভাবেও ব্যবহার হয়। তাহলে ঠিক ওই যথারীতি কয়তয় ঋষি প্রত্যয় যুক্ত হলে ক্রিয়া প্রকৃতির শেষের চ এবং জ এর স্থলে ক হয়। আর কয়তয়ের ক্ষেত্রে যেমনটা হয়েছিল তেমনই। আমি ওই উদাহরণই লিখি, মনে রাখতে সুবিধা হবে। মুক্তি, তাহলে মুক্তিটা কি হয়ে যাবে? মুচ যোগ তি, তাহলে এই চরের স্থলে ক হয়েছে। তারপরে ভুক্তি, ভূত যোগ তি, ভুক্তি, এই জ্বর স্থলে এই ক হয়েছে। আবার কয়তয় প্রত্যয় যুক্ত হলে, কয়তয় ঋষি প্রত্যয় যুক্ত হলে আরেকটি পরিবর্তন ঘটে অতিরিক্ত, সেটি হলো অনেক সময় প্রকৃতির অন্তঃস্বর লোপ পায়। যেমন গতি একটা শব্দ, যেমন গতি একটা শব্দ, মতি একটা শব্দ। গতি গম যোগ তি, আমি আর কয়তয় ঋষি লিখলাম না, গম যোগ তি, তাহলে এই মটা লোপ পেয়েছে। মতি মন যোগ তি, মতি, এখানে এই নটা লোপ পেয়েছে, মতি। তাহলে কয়তয় ঋষি প্রত্যয় যুক্ত হলে ধাতুর বা ক্রিয়ামূলের শেষের
একটি ধ্বনি লোপ পেয়ে যেতে পারে, বা শেষের ধ্বনি চ এবং জয়ের স্থলে ক হয়। উদাহরণসহ এগুলো নিয়ম আমাদের চর্চা করে যেতে হবে, মনে রাখতে হবে। 3টি প্রত্যয় নিয়ে আমি কথা বললাম। এরপরে আরেকটি প্রত্যয় আমি যাব, গুরুত্বপূর্ণ আমাদের একটি তৎসম কৃত প্রত্যয়। তব্য। তব্য দাতব্য একটি শব্দ, কর্তব্য একটি শব্দ, শর্তব্য একটি শব্দ। এই শব্দগুলোর যদি প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করতে যাই, তাহলে এই শব্দগুলো অবশ্যই কৃত প্রত্যয়ান্ত শব্দ। এই শব্দগুলোর মধ্যে ক্রিয়ামূল, এই শব্দগুলো দাতব্য, দা যোগ দাটা এখানে ক্রিয়ামূল, দা যোগ তব্য, তাহলে তব্য এখানে প্রত্যয়, এবং এখানে খুব বেশি একটা কোনো পরিবর্তন নাই। কর্তব্য ক্রিয়ামূল আমরা জানি, ক্রি যোগ তব্য কর্তব্য। শর্তব্য স্মরণ, শর্তব্য শ্রী একটা ক্রিয়ামূল, গুরুত্বপূর্ণ ক্রিয়ামূল, শ্রী যোগ তব্য শর্তব্য। এই যে শব্দগুলো আমরা পেলাম তব্য প্রত্যয় থেকে, তাহলে আমাদের তব্য প্রত্যয় জানতে হবে যে তব্য প্রত্যয়ে গুরুত্বপূর্ণ কিছু শব্দ রয়েছে। তব্যর পরে অনীয় একটা প্রত্যয়, অনীয়। অনীয় প্রত্যয় দিয়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ পাবো। অনীয় প্রত্যয়, তব্য প্রত্যয়, অনীয় প্রত্যয় আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ পাবো। অনীয় প্রত্যয় দর্শনীয়, দর্শনীয়, পালনীয়, শ্রবণীয়। এখানে ক্রিয়ামূলটা দৃশ, দৃশ থেকে দর্শন এসেছিল, দৃশ যোগ অন দর্শন। এখানে দৃশ যোগ অনীয়, দর্শনীয়। তাহলে দৃশ ক্রিয়ামূল, অনীয় প্রত্যয়, অনীয় প্রত্যয়। পালনীয়, পালি এখানে ক্রিয়ামূল, পালি, পালি যোগ অনীয় গিয়ে হলো পালনীয়। পালনীয় আমরা একটি শব্দ পেলাম, কৃত প্রত্যয়ান্ত শব্দ। একটি গুরুত্বপূর্ণ কথা হলো প্রত্যয় সম্পর্কে, যে প্রত্যয়ের সাহায্যে কিন্তু আমরা ক্রিয়াপদ পাই না। প্রত্যয়ের সাহায্যে আমরা পাই মূলত, প্রত্যয়ের সাহায্যে পাই আমরা ক্রিয়াবাচক বিশেষ্য বা বিশেষণ পদ। যখন ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয় তখন ক্রিয়াপদ গঠিত হয়, আর যখন ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয় তখন মূলত বিশেষ্য বা বিশেষণ পদ এবং ক্রিয়াবাচক, ক্রিয়া প্রকৃতির ক্ষেত্রে ক্রিয়াবাচক শব্দ এগুলো, বিশেষ্য বা বিশেষণ পদ, ক্রিয়াপদ না, এগুলো কখনো ক্রিয়াপদ হিসেবে ব্যবহার হবে না। শ্রবণীয়, শ্রু ক্রিয়ামূলটা শ্রু, শ্রু যোগ অনীয় সমান শ্রবণীয়। মোট 5টি প্রত্যয় নিয়ে আমি কথা বললাম, আর একটি প্রত্যয় নিয়ে আজকে শেষ করব। অল একটি প্রত্যয়, অল, অল। এখানে লটা ইত হয়ে যাবে, শুধু অ থাকবে। খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ এখানে রয়েছে, যেরকম জয়, ভয়, ক্ষয়, জয়। জয়ের ক্রিয়ামূল আমরা জানি জি, জি যোগ অল অথবা অ। আমরা জানি যে এখানে লটা ইত হয়ে যাবে, অ থাকবে, জি যোগ অ সমান জয়। ঠিক ভয়ের ক্ষেত্রে ক্রিয়ামূলটা হবে ভি, ভয় দীর্ঘইকার, ভয়ের ক্রিয়ামূলটা ভয় দীর্ঘিকার দিয়ে লিখতে হবে, দীর্ঘ উচ্চারণ, দীর্ঘ বানান, দীর্ঘইকার দিয়ে বানান, ভয়, ভি যোগ অ, হয়। ক্ষয়, ক্ষয় খি, খি, খিটা এখানে ক্রিয়ামূল, খি যোগ অ। এখন কিছু শর্ট টেকনিক অনেক সময় থাকে, সব জায়গায় কাজ দেয় এমনটা নয়। যেমন এখানে অন্তস্তর ক্ষেত্রে একটা নিয়ম
মনে রাখা যায়। রস্বই দীর্ঘই সঙ্গে অযুক্ত হলে স্বগত অনেকগুলো উদাহরণে রস্বই দীর্ঘইকারের সঙ্গে অযুক্ত হলে অন্তস্থ আসে। এই নিয়মের আরেকটি শেষ একটি উদাহরণ আমি লিখব, আরও অসংখ্য উদাহরণ রয়েছে। সেখানে প্রত্যয়ের আরেকটি দিক আমাদের সামনে আসবে। বিনয়, বিনয় একটা শব্দ। এখন বিনয় শব্দের বিটা কিন্তু উপসর্গ, এরকম অসংখ্য শব্দ থাকতে পারে। সেখানে উপসর্গগুলোকে যোগচিহ্ন দিয়ে আমরা আগে দেখাবো, এবং উপসর্গগুলো যেমন এখানে লিখতে হবে বি, তিনটা অংশ হবে এটার। এখন বি যোগ এখানে ক্রিয়ামূল নি, বি যোগ নি যোগ প্রত্যয় হলো অ। তাহলে বি যোগ নি যোগ অ সমান বিনয়। এখানে নির সঙ্গে টিক চিহ্ন দিয়েছি আমি, কারণ নিটা এখানে ক্রিয়ামূল, বিটা উপসর্গ। এরকমও শব্দ আমাদের উদাহরণে থাকতে পারে। আমি প্রথম যে অন প্রত্যয়ের কথা বলছিলাম, অন প্রত্যয় দর্শন, ভোজন, শ্রবণ, ওখানে একটা উদাহরণ ছিল স্থান। স্থান একটা শব্দ, কৃত প্রত্যয়ান্ত শব্দ, যেখানে অন প্রত্যয় যুক্ত আছে। স্থা যোগ অন প্রত্যয়টা মূলত অনট প্রত্যয়, স্থা যোগ অন, স্থান। এখন এখান থেকেই প্রতিষ্ঠান একটি শব্দ। এই স্থান দন্তস্বরটা মূর্ধন্য ষ হয়েছে সন্ধির নিয়মে। এখন প্রতিষ্ঠান একটা শব্দ, প্রতিটা এখানে উপসর্গ, প্রতি যোগ স্থা যোগ অন, প্রতিষ্ঠান। তো এরকম উপসর্গ থাকতে পারে। আরও বিচিত্র উদাহরণ রয়েছে। প্রত্যয় নিষ্পন্ন অসংখ্য শব্দ বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে, এবং খুব সহজে যে আয়ত্ত করা যাবে তা নয়, আবার হতাশ হওয়ারও কিছু নেই। আমি দর্শক শ্রোতা এবং শিক্ষার্থীকে অনুরোধ করব, আমাদের পড়ার বিকল্প নেই, আমাদেরকে পাঠাভ্যাস করতে হবে, আমাদেরকে বই পড়তে হবে। সুশিক্ষিত ব্যক্তি মাত্রই সশিক্ষিত, প্রমোদ চৌধুরীর সেই অমর উক্তি, এটি আমাদের জীবনে বারে বারে প্রতিফলিত করতে হবে। আমাদেরকে শিক্ষা গ্রহণের একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা লাইব্রেরি, বই পড়া। মোবাইলে অনলাইন ক্লাস, এর বাইরে আমাদেরকে অবশ্যই বই পড়তে হবে এবং প্রত্যয়কে আয়ত্ত করতে হবে, এবং তাহলেই সফলতা পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি।